মেহেদী হাসান মিরাজকে একটা কারণে সেলফিশ বলতেই হবে। কি সেই কারণ সেটা তো বলবোই, তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের এই ম্যাচে পাকিস্তান যে রানটা করেছে সেটা কিন্তু তাদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড না। এটা সব দল মিলিয়ে নয়, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এটাই ওডিআইতে সর্বনিম্ন রানের রেকর্ড। যেটা এর আগে তাদের সর্বনিম্ন রানটা ছিল, সেটা ছিল 27 বছর আগে 1999 সালের বিশ্বকাপের সময়, যখন নাকি যেই ম্যাচটাতে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে একটা ইতিহাস রচনা করেছিল। যাই হোক, প্রথম ওডিআই ম্যাচটা আসলে কেমন হলো চলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে একটা কথা এখানে বলতে চাবো, ছি ছি ছি, পাকিস্তানে কি লজ্জার এক হার। সিরিজটা যেভাবে শুরু হলো, পাকিস্তান কিন্তু একেবারে মুখ লুকোনোর কোনো জায়গা নেই। যেইভাবে বাংলাদেশের কাছে তারা হেরে গিয়েছে এবং তারা কোনোভাবেই কোনো জায়গাতে দাঁড়াতেই পারেনি। কিন্তু এমনই এক লজ্জাজনক হার ছিল, যেই ম্যাচটা হওয়ার কথা ছিল 50 এবং 50-100 ওভারের, সেই ম্যাচটা হয়ে গেছে অনলি 45 ওভার্সের। এর থেকে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ পাকিস্তানকে কতটা ডমিনেট করে হারিয়েছে বা কীভাবে আউটপ্লে করে দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের আজকের এই ম্যাচটা যদি আমি ডিটেল আলোচনা করতে যাই, তাহলে এখানে আসলে বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলার মতন কিছুই নেই। তবে বাংলাদেশের ব্যাটিংটা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে সেখানে পাকিস্তানের লজ্জাটা আরও অনেক অংশে বেড়ে যায়। কিসের জন্য এই কথাটা বলছি, আমরা ম্যাচের আগে ম্যাচ প্রিভিউ যখন করেছিলাম, তখন আমি কিন্তু বলেছিলাম বা আমি ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো বা সেই স্পিন স্ট্র্যাটেজিতে আগাবে যেখানে কি নাম্বার অফ স্পিনার্স বেশি থাকবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তিনজন পেস অপশনকে নিয়ে যখন অপারেট করছিল, নিশ্চয়ই সেখানে তাদের পিচটাকে রিড করার ভালো হয়েছিল বলেই কিন্তু বাংলাদেশ সেই স্ট্র্যাটেজিতে এগিয়েছে। এইখানে পিচ নিয়ে একটা কথা না বললেই নয়, যেটা নাকি সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক জায়গায় কমেন্ট করছেন যে ধান ক্ষেতের পিচে 5 উইকেট নাহিদ রানা পেয়েছেন, সেইটা এমন কি ডিফারেন্সিয়েট মেক করতে পারে বা সেটা এমন কি বাহবা দেওয়ার মতন সাফল্য। ভাই, যারা এই কথা বলছেন তাদের জন্য আমার এক বালতি সমবেদনা, কারণ আপনারা ক্রিকেটটা বোঝেন না। ক্রিকেটের বেসিক্স সম্পর্কে আপনাদের নলেজ খুবই কম। পিচ যদি ধান ক্ষেত থাকতো, ধান ক্ষেত বলতে আমরা যেটা বুঝি যে বল হাঁটুর উপরে উঠবে না, হাঁটুর নিচেই থাকবে, বলে কোনো বাউন্স আসবে না, পিচ থেকে কোনো বাউন্স আদায় করে নিতে পারবে না, বল যেখানেই ফেলুক না কেন টার্ন করে উইকেটের দিকে ঢুকে যাবে। স্পিনাররা সেখানে চোখ বন্ধ করে বল করলেও উইকেট চলে আসবে, ব্যাটসম্যানরা সেখানে বল খেলতে পারবেন না। সেইটাকে বলা হয় ধান ক্ষেতের উইকেট। আজকের উইকেটটা কি সেটা ছিল? টোটালি অপোজিট কিন্তু ক্যারেক্টার আজকে উইকেটটা শো করেছে। ইভেন আমি যদি বলি যে আজকে যে পিচটাতে খেলা হয়েছে মিরপুরে, সেটা অনেক অনেক বছর পরে গিয়ে কিন্তু মিরপুরের এই ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে বেটার উইকেট বা স্পোর্টিং উইকেট দেখতে পেয়েছি। এখানে আপনি দেখেন বাংলাদেশের বোলিং এবং বাংলাদেশের ব্যাটিং যদি দেখেন, তাহলে এখানে পাকিস্তান পুরোপুরি মিজারেবলি ফেল করেছে। সেটার দায়িত্ব বা সেটার দোষ কিন্তু পিচের না। আপনি খেলাটাকে বাংলাদেশ যেভাবে করে জিতেছে, এখানে বাংলাদেশকে কিন্তু ক্রেডিট দিতে হবে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান যখন নাকি মাত্র 114 রান অল আউট হয়ে যায়, তারা খেলেছিল 30টা ওভার। প্রথমে দেখেন বোলিং করানো হয়েছিল মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদকে দিয়ে, ওয়ান চেঞ্জে কিন্তু মেহেদী হাসান মিরাজ এসেছিলেন। এরপরে যখন নাকি 41 রান হয়ে গিয়েছিল পাকিস্তানের কিন্তু স্কোর কার্ডে, তখন নাহিদ রানা যখন বোলিংয়ে আসেন, সেই জিনিসটাই কিন্তু করে দেখালেন, যেটা নাকি স্মরণকালে স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য বা বাংলাদেশিদের জন্য। কারণ বাংলাদেশের একজন পেস বোলার যেইভাবে করে আজকে ডমিনেট করেছেন, পেসের ডেফিনেশনটা কিন্তু এইটা যে আপনি ফুল অন স্পিডে যাবেন, ফায়ারি পেস থাকবে, 145-48 অ্যারাউন্ড পেস থাকবে, বল করবেন পিচে বাউন্স করে, বল ক্যারি করে চলে যাবে, ব্যাটারদের কাছে কোনো ক্লু থাকবে না। ঠিক সেম বোলিংটা কিন্তু আজকে নাহিদ রানা করেছেন। খানিকটা টেস্ট বোলিং যে লাইন এবং লেন্থ, সেইটাই কিন্তু মেনটেন করে আজকে নাহিদ রানা দেখিয়েছেন যে কীভাবে করে ফিরে আসা যায়। কারণ এর আগের 5টা ওডিআই ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ছিল মাত্র 5। ওডিআইতে নাহিদ রানা কতটুকু সাকসেসফুল হতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা অলরেডি প্রশ্ন উঠে গিয়েছিল এবং নাহিদ রানাকে কিন্তু আগের ওডিআই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল। নাহিদ রানাকে এখানে ব্যাক করানো হলো। নাহিদ রানা দেখিয়ে দিলেন যে কেন তিনি নাহিদ রানা বা কেন তিনি বাংলাদেশের ফিউচার স্টার বা গ্লোবাল স্টারও যদি হতে পারেন তিনি, তার ভিতরে কিন্তু সেই ক্যাপাবিলিটিটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আজকে নাহিদ রানা যখন বোলিং আসলেন, তিনি খুব ভালো করেই কিন্তু টিম অ্যানালিস্টের সাথে স্টাডি করে এসেছিলেন যে কোন ব্যাটারের উইক জোনটা কোথায়, কোন ব্যাটারের উইকনেসটা কী, সেটাকেই কিন্তু স্টাডি করে আপনি 5টা উইকেটের 5টাতেই আপনি দেখতে পাবেন নাহিদ রানার সেই দূরদর্শিতা, নাহিদ রানার যে লাইন এবং লেন্থটা মেনটেন করা দরকার ছিল, ঠিক সেভাবেই কিন্তু তিনি এক্সিকিউট করতে পেরেছিলেন।
সাইফজাদা ফারহানের আউটসাইড অফ স্টাম্পে বা অফ স্টাম্পের আউটডোরে ওই করিডোরেতে তার একটা উইকনেস রয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সাইফজাদা ফারহানকে এভাবে আউট হতে দেখেছি। ঠিক সেভাবে করে একটা বল জাম্প করে উঠলো, যেই বলটা তার বুক বরাবর আসার কথা ছিল সেটা শোল্ডার হাইটে চলে গেল যখন, তখন তিনি স্কোয়ার কাট করতে গেলেন, সেটা পয়েন্টে কিন্তু ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন। আপনি দেখেন মাস সাদাকাতকে, তিনি হয়তোবা একটু ইগো ক্লাশ হয়ে গিয়েছিল, তিনি হুক করতে গেলেন, আউট হয়ে গেলেন। বা আপনি দেখেন শামিল হোসেন, তিনিও কিন্তু এরকম হুক পুলের চেষ্টায় আউট হয়ে গেলেন। রিজওয়ানের বলটা ছিল কিন্তু অসাধারণ একটা ডেলিভারি, গুড লেন্থের বল, হালকা সুইং, পেস ছিল বলটাতে, তিনি ফ্রন্ট ফুটে গেলেন, বল লাইন মিস করলেন, কট বিহাইন্ডে ফিরে গেলেন। আজকে নাহিদ রানা 5টা ওভার যে করেছিলেন, প্রথম 5টা ওভারের 5টা ওভারে তিনি উইকেট পেয়েছিলেন। ফার্স্ট ওভারে ফার্স্ট উইকেট, সেকেন্ড ওভারে সেকেন্ড উইকেট, থার্ড ওভারে থার্ড উইকেট, ফোর্থ ওভারে ফোর্থ উইকেট এবং ফিফথ ওভারে ফিফথ উইকেট। এইখানে কিন্তু ওই কথাটা আসছে যে নাহিদ রানা কি 5 ওভারে যদি 5টা উইকেট পড়ে যায়, বা পাকিস্তানের প্রথম 5টা উইকেটে 5টাই যদি নাহিদ রানা থেকে থাকে, তাহলে নাহিদ রানা কেন 6 নম্বর উইকেট বা 7 নম্বর উইকেট পেলেন না? প্রথমে একটা কথা বলছিলাম না, মেহেদী হাসান মিরাজকে সেলফিশ বলতেই হবে। মেহেদী হাসান মিরাজ আজকে 30 ওভারের ম্যাচ, সেখানে তিনি ঠিকই তার 10 ওভারের কোটা পূরণ করে ফেলেছেন। যখন আগে নাহিদ রানা এক সাইড থেকে প্রেশার ক্রিয়েট করে 5টা উইকেট ফেলে দিয়েছে, তখন মুস্তাফিজকে আনা যেত না? তখন কি রিশাদকে আনা যেত না? বা তখন কি নাহিদ রানাকে ক্যারি করে নিয়ে যাওয়া যেত না? নাহিদ রানার আরও 3টা ওভার যখন ছিল, সেখানে কি আরও 2টা ওভার করানো যেত না? সেটা তিনি করাননি, তিনি নিজেকে বোলিংয়ে নিয়ে এসেছিলেন। আমি একটা কথা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মেহেদী হাসান মিরাজ নিজেকে সেফ সাইডে রেখে কীভাবে করে দলে সেফ মোমেন্টে কিছুটা হলেও নিজের উইকেট নিয়ে নেওয়ার টেন্ডেন্সিটা, বা নিজেকে একটু প্রমোট করে ব্যাটে রান করে দেখানোর টেন্ডেন্সিটা, যে আমি তো পারফর্মার হিসেবে খেলছি। সো ওই টেন্ডেন্সির কারণে দেখেন আজকে রিশাদকে মাত্র 2টা ওভার বল করে আনা হয়েছে, মেহেদী হাসান মিরাজ নিজের 10টা ওভারই কিন্তু পূরণ করে ফেলেছেন। দেখেন নাহিদ রানা 5টার জায়গায় 6টা উইকেট পেতেই পারতো, যদি একটা রিভিউ বাকি ছিল, ওই রিভিউটাকে নেওয়া যেত না? ওই রিভিউটা নিলে ফাহিম আশরাফ আউট হয়ে যান, পাকিস্তানের রান 100 হয় না, নাহিদ রানা আরও একটা উইকেট তার টালিতে যোগ হতো। যদি নাহিদ রানাকে আরও 2টা ওভার করানো যেত, আমার কাছে মনে হয় নাহিদ রানা এখানে 7টা উইকেট তো পেতেই পারতেন। কিন্তু মিরাজ তার সেলফিশনেস বা সেলফিশ চিন্তাভাবনা থেকেই কিন্তু মিরাজ নিজেকেই বোলিংয়ে নিয়ে আসেন। আপনি বলতে পারেন, অনেকে বিতর্কের খাতিরে বলতে পারেন যে লেফট হ্যান্ডেড ব্যাটার ছিল, এই জন্য মিরাজ আসছিলেন, তার অফ স্পিনে লেফট আর্ম ব্যাটাররা তো আউট হয়ে গেছেন। মাস সাদাকাত আর শামিল হোসেনকে রাইট হ্যান্ডেড ব্যাটার ছিল, তারা দুজনে তো লেফট হ্যান্ডেড ব্যাটার ছিলেন। তাদের দুজনকে তাদের উইক জোনে কিন্তু বিট করে নাহিদ রানা উইকেট আদায় করে নিয়েছিলেন। তাহলে কেন আজকের এই সিচুয়েশনে মিরাজ যদি নিজেকে না এনে নাহিদ রানাকে দিয়ে বলটা করাতেন, 114 তো পাকিস্তানের হয় না, তার আগে বিলো 100-এ পাকিস্তান অল আউট হয়ে যেতে পারতো। সো এই জন্যই কিন্তু বলছি যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকা অবস্থায় তিনি অটো চয়েস, তিনি যখনই খেলবেন টিমে একটা সেলফিশনেস বা সেলফিশ বিহেভিয়ার কিন্তু মেহেদী হাসান মিরাজের কাছ থেকে দেখতে পাবেন। আপনি বলতে পারেন যে মেহেদী হাসান মিরাজ আজকে ফিল্ড সেটআপটা অনেক চমৎকার ছিল, আমি কৃতিত্ব মেহেদী হাসান মিরাজকে দিলাম। কিন্তু আমার এখানে কথা হচ্ছে, একজন এক্স ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং একজন টি-20 ক্যাপ্টেন লিটন দাস টিমে প্রেজেন্ট ছিলেন। হু নোজ, যেটা সম্মিলিতভাবে ডিসিশন ছিল ফিল্ড সেটআপটা কার সময় কীরকম হবে, এটা মেহেদী হাসান মিরাজের একার তো নাও ডিসিশন থাকতে পারে। আমি মেহেদী হাসান মিরাজকে ছোটো করছি না, বা মেহেদী হাসান মিরাজের অ্যাগেনস্টে আমার কিছুই নেই। মেহেদী হাসান মিরাজ টেস্ট ফর্মেটে আমাদের এখনও বেস্ট প্লেয়ার এই মুহূর্তে, বাট মেহেদী হাসান মিরাজ হোয়াইট বল ফর্মেটে আসলে কতটুকু অকার্যকরী হয়ে গিয়েছেন, সেটা তার প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যদি পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু পজিটিভ আলোচনায় আসি। পাকিস্তান যখন 114 করে, সেখানে কি আসলে এই ম্যাচ আর কিছু বাকি থাকে? বাংলাদেশ কিন্তু ওই সময় জিতে গেছে ম্যাচটা, পাকিস্তান হেরে গেছে। তারপরেও দেখা দরকার ছিল যে বাংলাদেশ আসলে এই ম্যাচটাতে ব্যাটিংয়ে কী অ্যাপ্রোচে নামে এবং কত তাড়াতাড়ি সময়ের মধ্যে আউট হয়ে যায়। কিন্তু এত তাড়াতাড়ি যে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে সেটা কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি। ইফতারের জন্য ওয়েট করছিলাম, বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো এটা চিন্তা করছিল যে ম্যাচটাকে ইফতারের পরে নিবই না, ইফতারের আগেই ম্যাচটা শেষ করে ফেলবো। এবং তারই ধারাবাহিকতায় তানজিদ তামিম যেই অ্যাটাকটা করলেন, কাউন্টার অ্যাটাকে তিনি মাত্র 42 বলে 67 রান করে নট আউট ছিলেন, যেখানে 5টা 6 মেরেছেন, 7টা 4 মেরেছেন, তিনি কাউকেই কিন্তু ছেড়ে কথা বলেননি। আজকের এই ম্যাচের এই বাংলাদেশের ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা দেখার পরে কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, যে বাংলাদেশ হোক শাহিন আফ্রিদি, এখন পাকিস্তান কেন হারিস রৌফকে খেলায়নি এই ম্যাচে সেটা আসলে বোধগম্য হলো না। কারণ এই ম্যাচে হারিস রৌফ কিন্তু ভালো করতে পারতেন, কারণ হারিস রৌফের কিন্তু সেই বাউন্স বা পেস রয়েছিল, এটা পাকিস্তানের হয়তো বা সিলেকশনের ভুল। বাট পাকিস্তানে যে স্পিনাররা রয়েছিলেন সালমান আলী আগা বা আবরার, দুজনকে হেসে খেললে তানজিদ তামিম কিন্তু মেরেছেন। বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে মাত্র 15 ওভারে।
এই ম্যাচের আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের এই পার্টটা থেকে বলতে গেলে আসলে কিছু বলার থাকে না। বাংলাদেশের গেম চেঞ্জিং মোমেন্ট যেটা ছিল সেটা ছিল বাংলাদেশের বোলিংয়ে, সেটা ছিল স্পেসিফিকভাবে বলতে গেলে নাহিদ রানার বোলিংয়ে। নাহিদ রানা আজকে পাকিস্তানকে একেবারে ধসিয়ে দিয়েছেন। নাহিদ রানার বোলিংয়ের আগুনের তাপে যেন পুরো ছাড়খাড় হয়ে গেছিলো বা ছাই হয়ে গিয়েছিল পাকিস্তানের পুরো ব্যাটিংটাই। পাকিস্তান কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, পুরো খেই হারিয়ে ফেলেছিল যে কীভাবে এই পরিস্থিতি তারা মোকাবেলা করবে। বাংলাদেশ আজকে ডিজার্ভিং দল হিসেবে কিন্তু ওডিআই সিরিজের ফার্স্ট ম্যাচটা জিতে ফেলেছে, আর একটা ম্যাচ যদি জিততে পারে তাহলে সিরিজ জয়টা কনফার্ম হয়ে যাবে। 13 তারিখে যে ম্যাচটা রয়েছে বাংলাদেশকে সেখানে সেই ম্যাচে সেমভাবে পারফর্ম করতে পারবে কিনা সেটা আপনাদের কাছ থেকে জানতে চাইবো। এবং আজকের এই ম্যাচ যেটা ছিল সেখানে আপনার ফেভারিট মোমেন্ট কোনটা ছিল? আমি শিওর আপনি নাহিদ রানার বোলিংয়ের কোনো একটা উইকেটের কথা বলবেন। আপনার কাছে মনে হয় যে সব থেকে ভালো ডেলিভারি আপনার কাছে কোনটা লেগেছিল? কোন উইকেটটা আপনার দৃষ্টিতে সব থেকে বেশি আপনাকে স্যাটিসফ্যাকশন দিয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।